হ্যালো ইউটিউব, আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকে আমরা একটা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষ। তো চলো শুরু করা যাক। প্রকৃতিতে টোটাল 4 রকমের ফান্ডামেন্টাল ফোর্স দেখা যায়। সেই ফান্ডামেন্টাল ফোর্সগুলো কী কী? সবচেয়ে শক্তিশালী যে 4টার মধ্যে সেটা হচ্ছে স্ট্রং ইন্টারঅ্যাকশন, নাম্বার 2 উইক ইন্টারঅ্যাকশন, নাম্বার 3 অতি পরিচিত ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন, আর 4 আমাদের আজকের বিষয় সবচেয়ে দুর্বল গ্র্যাভিটি। আশা করি বোঝা গেছে। তো এই গ্র্যাভিটি সম্পর্কে যে ফোর্স ল, তার যে ক্যারেক্টার, তার মেকানিজম এবং তার ইমপ্লিকেশান, অর্থাৎ এই ফোর্সের জন্য কি কি হয়েছে বা কি কি হয়, সে সমস্ত যারা আবিষ্কার করেছে তাদের নাম, অর্থাৎ এই গ্র্যাভিটির সাথে বেশ বড় বড় নাম জড়িয়ে আছে। কয়েকটা নাম, যেমন ফার্স্টে আসে টলেমি। টলেমির জিওসেন্ট্রিক মডেল অফ ইউনিভার্স, যেখানে বলা হয় পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে এবং পৃথিবীকে কেন্দ্র করে সব রকমের সেলেস্টিয়াল অবজেক্ট অথবা মহাজাগতিক যে বস্তুগুলো আছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তারপরে আসে নিকোলাস কোপার্নিকাস। নিকোলাস কোপার্নিকাস হেলিওসেন্ট্রিক মডেল, দেন ওনার মতে না, আমাদের সৌরজগতের কেন্দ্রে আছে সান, এবং এই সানকে কেন্দ্র করে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে। যাই হোক, এর জন্য কোপার্নিকাসকে তোমরা সবাই জানো যে বহুত ঝামেলার সম্মুখীন করতে হয়েছে। এরপর আসে গ্যালিলিও। গ্যালিলিও প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেন। টেলিস্কোপ আবিষ্কারের বাদেও তিনি যেটা করেছিলেন, তিনি হচ্ছে এই মহাকর্ষ বলের স্ট্রেংথ কি সেটা ফার্স্ট পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি সে যে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তিনি এর কতটা মান সেটা করতে গিয়েছিলেন, এবং সেটা করতে গিয়ে তিনি অবাধে পতনশীল বস্তুর সূত্রাবলী দিয়েছেন এবং পেন্ডুলাম সংক্রান্ত কিছু সূত্রাবলী দিয়েছেন। এরপরে আসে টাইকো ব্রাহে। টাইকো ব্রাহে নিজের জীবনের একটা বিরাট অংশ, বলতে গেলে সারা জীবনই তিনি সৌরজগতের যে বিভিন্ন গ্রহ উপগ্রহ আছে তাদের যে বিভিন্ন প্যারামিটার, যেমন তাদের ব্যাসার্ধ, সূর্য থেকে তাদের ডিস্ট্যান্স, তাদের মাস, তাদের রেভলিউশনের টাইম পিরিয়ড, অর্থাৎ প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাদের যে সংখ্যা, সেগুলোকে তিনি ট্যাবুলেটেড করেন। আশা করি বোঝা গেছে। তো ব্রাহের পরে আসে কেপলার। কেপলার এই টাইকো ব্রাহের তথ্যের উপর কেন্দ্র করে বিখ্যাত 3টা সূত্র দিয়েছিলেন, এবং এই 3টা সূত্রকে কেন্দ্র করেই স্যার আইজাক নিউটন তার ফোর্স ল দিয়েছিলেন। অর্থাৎ এই যে আইজাক নিউটনকে বলা হয় অনেক সময় যে মাথায় আপেল পড়ে অথবা তিনি আপেলকে পড়তে দেখে গ্র্যাভিটি আবিষ্কার করেন, এটা সত্যি না। এই গ্র্যাভিটির যে ফোর্স ল অর্থাৎ গভর্নিং ফোর্স ল, সেটাকে আবিষ্কার করতে গিয়ে এতগুলো লোকের কৃতিত্ব ছিল। টলেমি, কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও, টাইকো ব্রাহে, এদের সমস্ত তথ্যের উপর কেন্দ্র করে কিন্তু নিউটন ওনার ল অফ গ্র্যাভিটেশন যেটা সেটা দিয়েছিলেন। তো ল অফ গ্র্যাভিটেশন কি, চলো সেটা জানি। ল অফ গ্র্যাভিটেশন হচ্ছে, ধরে নেওয়া যাক কোনো বিন্দু ভর আছে, খুব ইম্পর্টেন্ট, বিন্দু ভর, বিস্তৃত ভর না, আরেকটা বিন্দু ভর আছে। এদের গ্র্যাভিটেশনাল মাস m1 m2। গ্র্যাভিটেশনাল মাস বলছি কারণ আছে, কারণ পরের টপিকে যখন যাব এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ গ্র্যাভিটেশনাল মাস হচ্ছে বস্তুর সেই ধর্ম
ঠিক তুমি ধরে নিতে পারো চার্জের জন্য যেরকম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের তৈরি হয়, তেমনি গ্র্যাভিটেশনাল মাস এর জন্য বস্তুর মধ্যে, মহাকর্ষীয় ভরের জন্য বস্তুর মধ্যে মহাকর্ষ ইনফ্লুয়েন্স বা গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স তৈরি হয়। সেই ফোর্সটার ম্যাগনিটিউড যদি এফ হয়, সেই ফোর্সটার ম্যাগনিটিউড বস্তু দুটির গ্র্যাভিটেশনাল মাসের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মাঝখানে দূরত্ব যদি আর হয় তাহলে সেটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই জন্য এটার জন্য একে বলা হয় নিউটনের ইনভার্স স্কোয়ার ল অফ গ্র্যাভিটি। তাহলে দুটোকে একসাথে করে কি লেখা যেতে পারে? আমি প্রপোর্শনালিটি চিহ্নকে তুলে দিচ্ছি, জি, একে বলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল মাসের গুণফল ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি এর একক ও মাত্রা সম্পর্কে আমরা জানব। জি এর মাত্রা, এফ এর মাত্রা আশা করি বোঝা গেছে। এখান থেকে আমরা একক সম্পর্কে জানব। এসআই একক কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2, সিজিএস একক গ্রাম ইনভার্স সেমি কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2, এফপিএস হচ্ছে এলবিএস ইনভার্স ফিট কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2। এখন এই যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশান, এটা কিন্তু কখনোই রিপালসিভ না, এবং এটা অ্যাট্রাকটিভ, অর্থাৎ এটা বিকর্ষণকারী বল না, এটা শুধু অ্যাট্রাকশানই হয়, অর্থাৎ আকর্ষণ বল এটা। তাই জন্য যখন ভেক্টর লটা লিখব তখন একে মাইনাস চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে চলো ভেক্টর রূপটা দেখি। m1 বিন্দুভর এখানে আছে, m2 বিন্দুভর এখানে আছে, আমাদের অরিজিন এখানে ও। তাহলে m1 অরিজিনের সাপেক্ষে, m1 ভরটি অরিজিনের সাপেক্ষে r1 ডিস্টেন্সে আছে, m2 ভরটা অরিজিনের সাপেক্ষে r2 ডিস্টেন্সে আছে। তাহলে এটাকে আমি আর ভেক্টর ধরছি, r2 মাইনাস r1 যদি ধরি, তাহলে নিউটনের সূত্রের এফ ইকুয়ালস টু মাইনাস, অ্যাট্রাকশানকে দেখানোর জন্য মাইনাস ধরা হয়, জি গ্র্যাভিটেশনাল মাস এর গুণফল ডিভাইডেড বাই আর ক্যাপটা হচ্ছে আর এর দিকের একটা ইউনিট ভেক্টর। একে আলাদাভাবেও লেখা হয় আশা করি বোঝা গেছে। তাহলে আমরা দেখলাম দুটো বিন্দুভরের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশান কি। এবার কোনো একটা সিস্টেম আছে, সেখানে n সংখ্যক বিন্দুভর আছে, তাদেরকে আমি m1 m2 m3 এই রকম করতে করতে mn নাম দিচ্ছি। অর্থাৎ সিস্টেমে m1 m2 m3 এই রকম করতে করতে n সংখ্যক বিন্দুভর আছে। তাহলে m1 এর উপরে বাকি n-1 সংখ্যক বিন্দুভরের গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স কী হবে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশান কী হবে, অথবা গ্র্যাভিটেশনাল ফোর্স কী হবে। আগে তিনটার ক্ষেত্রে দেখি, m1 m2 m3 তিনটা বস্তু দেওয়া আছে, তাদের গ্র্যাভিটেশনাল মাস দেওয়া আছে। m1 থেকে m2 ডিস্টেন্স ধরে নিচ্ছি r12, একইভাবে 13। আচ্ছা, আমি এখানে ভেক্টরটা দিলাম না। তাহলে ফোর্স অন m1 ডিউ টু m2, অর্থাৎ m1 এর উপরে m2 এর জন্য ফোর্স কত, F12 ইকুয়ালস টু g গ্র্যাভিটেশনাল মাস অফ m1 টাইমস m2 ডিভাইডেড বাই r12 স্কোয়ার। সিমিলারলি বা একইভাবে r13 ফোর্স অন 1 ডিউ টু m3,
তাহলে নেট ফোর্স কি? ফোর্স ভেক্টর রাশি, মান ও দিক দুটোই আছে, তাই জন্য এটা নর্মাল স্কেলার অ্যাডিশন না, এটা ভেক্টর অ্যাডিশন। আশা করি বোঝা গেছে। যখন n সংখ্যক পার্টিকেল থাকবে, এই একইভাবে n সংখ্যক পার্টিকেলের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে m1 এর সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে হবে, করে ভেক্টর অ্যাডিশন করতে হবে। আশা করি বোঝা গেছে। এই যে ফর্মুলাটা বা এই যে সূত্রটা যে লেখা হলো, যে যদি কোনো একটা সিস্টেমের মধ্যে n সংখ্যক বিন্দু ভর থাকে, খুবই ইম্পর্ট্যান্ট এটা, তাহলে যে কোনো একটা গ্র্যাভিটেশনাল মাসের উপরে বাকি n-1 সংখ্যক গ্র্যাভিটেশনাল মাসের যে গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স বা নেট গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা হচ্ছে আলাদা আলাদা করে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেজাল্ট্যান্ট। একে বলা হয় ল অফ সুপারপোজিশন। আশা করি বোঝা গেছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাস। আমরা গ্র্যাভিটেশনাল সূত্র দেখলাম, সেটা কি? এখানে জিটা হচ্ছে বোঝাচ্ছে গ্র্যাভিটেশনাল মাস অফ 1, গ্র্যাভিটেশনাল মাস অফ 2 ডিভাইডেড বাই ডিস্ট্যান্স স্কোয়ার। এটাই নিউটনের ল অফ গ্র্যাভিটেশন। আচ্ছা, নিউটনের ল অফ গ্র্যাভিটেশনে কিন্তু লটা কি করে কাজ করে, অর্থাৎ মেকানিজম, সেইটা কিন্তু বলে না কি করে কাজ করে, কিন্তু এই ফোর্সটা অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের যে স্ট্রেংথ, সেটা একমাত্র শুধু আমরা এই ল দিয়ে পেয়ে থাকি। আবার নিউটনের F = ma, এই ইকুয়েশনটা আমরা কি জানি? কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর একটা ত্বরণ থাকবে, সেই ত্বরণটা যদি a হয়, তাহলে কত পরিমাণে ফোর্স বাইরে থেকে প্রয়োগ করতে হবে? সেটা হচ্ছে m টাইমস a। এখানে m কি? বস্তুর জড়তা বা জাড্যতা। এখানে কিন্তু ভর বলা হয়নি। পরে যেটা জানা গেছে যে হ্যাঁ, এটা কোনো বস্তুর উপরে ভরের উপরও নির্ভরশীল, অর্থাৎ জাড্যতা বস্তুর মধ্যে কত পরিমাণে ম্যাটার আছে তার উপরে নির্ভরশীল। তাই জন্য এইখানে যে m দেওয়া হয়, অর্থাৎ এখানে যে মাস ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট, একে বলা হয় ইনার্শিয়াল মাস। এখানে যেটা বলা হয় সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল মাস। এখানে যে F আর এখানে যে F দুটো সম্পূর্ণ আলাদা। এখানে যে F, সেই Fটার কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, স্ট্রং ফোর্স হতে পারে, উইক ফোর্স হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হতে পারে। আশা করি বোঝা গেছে। অর্থাৎ স্ট্রং, ইলেকট্রোম্যাগনেটিক, উইক, গ্র্যাভিটি, এর জন্য কোনো একটা বস্তুর মধ্যে এ পরিমাণ ত্বরণ তৈরি করতে m পরিমাণ ইনার্শিয়াল মাসের সম্মুখীন হতে হবে বা m জড়তার সম্মুখীন হতে হবে। আশা করি বোঝা গেছে এবার সূত্রটা। তাহলে কোনো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, ধরে নাও ভূপৃষ্ঠের উপর থেকে আমি একটা m ভরের বলকে ছেড়ে দিলাম, ক্যাপিটাল M, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়েট করবে, অর্থাৎ পৃথিবী বস্তুটার উপরে একটা অভিকর্ষ বল প্রয়োগ করবে। কিসের জন্য হবে সেটা? সেটা হবে বস্তুর গ্র্যাভিটেশনাল মাসের জন্য। খুব ইম্পর্টেন্ট। সেটাকে আমি ক্যাপিটাল M পৃথিবীর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে স্মল m ধরছি। এবার বস্তুটা যখন ভূপৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়ার পর আর উচ্চতায় ছিল, তখন তার অ্যাক্সিলারেশন, তখন তার উপরে ফোর্স কত? Fg। আশা করি বোঝা গেছে। তাহলে তখন সেই বস্তুর অ্যাক্সিলারেশন কত ছিল, অর্থাৎ পৃথিবীর জন্য সেই বস্তুর উপরে যে ফোর্স, সেখানে তার জন্য একটা অ্যাক্সিলারেশন থাকবে, সেটা কত? সেটা আমরা নিউটনের সূত্র থেকে জানবো। অর্থাৎ আমি এখানে লিখতে পারি Fg। আমি স্মল m এর অ্যাক্সিলারেশন দেখছি, তাই জন্য আমি স্মল m এর ইনার্শিয়াল মাস কনসিডার করব। এক্ষেত্রে আমি mi দিয়ে স্মল m এর ইনার্শিয়াল মাসটা দেখালাম। তাহলে আমি ডান দিকে এটা বসাতে পারি।
এবং বসিয়ে আমি এখান থেকে যদি এটা বের করতে চাই তাহলে এই রকম আসবে কিনা আমাকে বলো। এবার এই যে কোয়ান্টিটি, এটা বস্তুর জি মাস অফ আর্থ এবং আর স্কোয়ারের উপর ডিপেন্ড করে, সেটা কোনো একটা মুহূর্তে কনস্ট্যান্ট। এটাই হচ্ছে সেই বিখ্যাত গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যাকে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে থাকি এসআই এককে, নিশ্চয়ই জানা আছে। কিন্তু বাঁদিকে তাহলে কি পড়ে থাকে, এ ডান দিকে হচ্ছে এটা পড়ে থাকে। তাহলে আমরা দেখছি যে এই এম ভরের যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এর কিন্তু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, সেটা বস্তুর গ্র্যাভিটেশনাল মাস ও ইনার্শিয়াল মাসের অনুপাতের উপরে নির্ভর করে। কিন্তু আমরা কি জানি, যখন কোনো বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয় তখন সে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন পায়। তাহলে এটা কি ভুল? না, এটা ভুল না, এটা শুধু জি। অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো বস্তুর গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাস সবসময় সমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেন সমান এটা এখন অবধি জানা যায়নি, কিন্তু এটা সমান। এই যে ইকুইভ্যালেন্স, এটা কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন। যাই হোক, তো ফিজিক্সে তো শুধু ক্লেম করলেই হয় না, এর পরীক্ষা চাই। আমাকে দেখাও যে গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাস সমান। ছোট্ট একটা পরীক্ষা যেটা তুমি বাড়িতে বসেই করতে পারবে, এখনই বসে করতে পারবে। এই খাপটি, এর মাস কম এর তুলনায়, নিশ্চয়ই। তাহলে এর ইনার্শিয়া বেশি, এর ইনার্শিয়া কম, এর ইনার্শিয়া বেশি। যদি ছেড়ে দিই একসাথে, তোমার কাছে যদি কোনো বস্তু থাকে তুমি করে দেখতে পারো, দুটো একই সাথে পৃথিবীতে পড়বে। তার মানে এটা বোঝাচ্ছে যে প্রত্যেক বস্তুর ক্ষেত্রে জি কিন্তু সমান। অর্থাৎ সেটা যে কোনো বস্তুর, অর্থাৎ বস্তুর জাড্যতা যাই হোক না কেন, বস্তুর ওপরে পৃথিবীর দ্বারা প্রযুক্ত অ্যাক্সিলারেশন কিন্তু একই, যেটা আমরা এখানে দেখলাম, জি। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে কোন পরীক্ষা দিয়ে করা যায়। অবাধে পতনশীল বস্তুর পরীক্ষা দিয়ে দেখানো যায় যে এম জি গ্র্যাভিটেশনাল মাস অফ এনি অবজেক্ট ইজ ইকুয়াল টু ইটস ইনার্শিয়াল মাস। আশা করি বোঝা গেছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টার গভীরতা তোমরা এখন বুঝতে পারবে। আমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না কল্পনা করে আমি যদি দুটো চার্জ ধরি, বিন্দু চার্জ বা বিন্দু চার্জ, হ্যাঁ বিন্দু চার্জ, Q1 Q2, এর মাস M1, এর মাস M2। এখানে যে মাস সেটা কিন্তু আমি ইনার্শিয়াল মাস ধরছি, বোঝা গেছে? এদের মাঝখানে ডিস্টেন্স ছিল r। তাহলে Q1 Q2 এর উপর একটা ফোর্স প্রয়োগ করছে। কিসের জন্য ফোর্স প্রয়োগ করছে? চার্জ প্রপার্টির জন্য। অর্থাৎ চার্জ নিজেদের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স প্রয়োগ করে, এফ ইলেকট্রোম্যাগনেটিক। সেটা কি? কুলম্বের সূত্রানুযায়ী Q1 Q2 বাই আর স্কোয়ার, একদম নিউটনের সূত্রের সমান। এবার আমি Q1কে স্থির হিসাবে দেখলাম, Q2কে ছেড়ে দিলাম। তাহলে Q2টা এফ ইলেকট্রোম্যাগনেটিকের জন্য, অর্থাৎ ফোর্সের জন্য একটা অ্যাক্সিলারেশন থাকবে, বস্তুটা Q1-এর দিকে আসতে থাকবে। এবার যখন আর দূরত্বে ছিল তখন ধরে নিলাম অ্যাক্সিলারেশন এ। তাহলে আমি এখানে নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়ালস টু এম এ দিয়ে লিখতে পারি M2A। তাহলে আমি M2কে বাঁদিকে নিচে লিখতে পারি M2। অর্থাৎ আমি লিখতে পারি এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে Q2 আর M2 এর যে অনুপাত সেটা কিন্তু আলাদা। অর্থাৎ অ্যাক্সিলারেশনটা কিন্তু Q2 আর M2 এর অনুপাতের উপরে নির্ভরশীল। বোঝা গেছে নিশ্চয়ই? তার মানে গভীরতাটাতে এখানে বোঝা যাচ্ছে যে Q2 কিন্তু কখনোই M2 এর সাথে সমান না, অর্থাৎ ইনার্শিয়াল মাসের সাথে কিন্তু চার্জ বস্তুর সমান না। তাই জন্য একইভাবে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে আমি এখানে ইলেকট্রোম্যাগনেটিকের জন্য EM দিচ্ছি, আর এখানে অ্যাক্সিলারেশন G এর জন্য, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ডে অ্যাক্সিলারেশনের জন্য আমি কিন্তু এখানে দেখাতে পারি
বাস্তবে প্রকৃতিতে দেখা যায় m2g=m2i, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কিন্তু সেই প্রপার্টিটা নেই, অর্থাৎ q2=m2 না। তোটা বুঝতে পারছো যে এটা সমান কেন, মানে কতটা ডিপ। তার মানে এই ফোর্সটার নিশ্চয়ই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের থেকে কিছু আলাদা প্রপার্টি আছে। তো সেটা তোমরা হয়তো যদি পরে ফিজিক্স নিয়ে পড়ো সেটা জানতে পারবে। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল মাস ও ইনার্শিয়াল মাসের সম্পর্কে কিছু ছোট্ট অবজারভেশন। নেক্সট ভিডিওতে দেখা হবে। এখানেই শেষ করছি এই ভিডিওটা।